এই সময় কে এলো? প্রিয়া আসেনি তো? হ্যালো ম্যাডাম, মিস্টার গৌতমের নামে একটা কুরিয়ার আছে। আমাকে দিয়ে দিন। না, আপনি ওনাকেই ডেকে দিন। কিন্তু বাবা বাড়িতে নেই। ঠিক আছে ম্যাডাম, আমি পরে আসবো। কেন দাদা, আমাকে দিয়ে দিন না। না ম্যাডাম, আমি আপনাকে দিতে পারবো না। আরে অদ্ভুত ব্যাপার, আমি ওনার মেয়ে হই, মেয়ে। দিন, আমাকে দিন। ঠিক আছে, নিয়ে নিন, আর এখানটা একটা সিগনেচার করে দিন। পেন দেবেন, তারপরে তো সাইন করব। সরি ম্যাডাম, পেন তো নেই আমার কাছে। ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি। আপনি এখানে কি করছেন? আরে আপনিই তো বলেছিলেন যে ভেতরে চলে আসুন। এ কি অসভ্যতাম হচ্ছে? অসভ্যতম? অসভ্যতম তো আমি এখন... বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আঙ্কেল কোথায় তুমি? আন্টি, আঙ্কেল দরজা খোলো। আঙ্কেল, আন্টি, প্রিয়া, সোনু, প্রিয়া। সোনু, সোনু, এখানে তো দরজাই বন্ধ। সোনু কোথায় চলে গেল? সোনু, সোনু। মনিকা ঠিকই বলেছে, এটা রক্তেরই দাগ। কিন্তু স্যার এই ঘরটা 8 বছরের সোনুর, আর এই আঙুলের চিহ্ন দেখে মনে হচ্ছে যে এটা কোনো পরিণত লোকের। হ্যাঁ, রুমটা একটা বাচ্চার, তো বাচ্চাটা কোথায় গেল? আশেপাশে জিজ্ঞাসা করে দেখ। স্যার, আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি সুরজকে নিজের ফ্যামিলির সঙ্গে যেতে দেখেছেন কোথাও? না স্যার। স্যার, কালকে রাত্রে সুরজ আর ওর ওয়াইফ রিনাকে বাইরে যেতে আমি দেখেছিলাম। কোথায় যাচ্ছিল ওরা? স্যার সেটা তো জানি না, কিন্তু বাচ্চা দুটো ঘরেই ছিল। বাচ্চাটার সঙ্গে যায়নি? না স্যার, ওরা যখন বেরিয়ে যাচ্ছিল তখন বাচ্চাগুলো জানলা দিয়ে বাই বাই করেছিল। স্যার, সোনু আর ওর বাবা মাকে ফোনে পাওয়া যাচ্ছে না। একটা কাজ করো, এদের দুজনের কল ডিটেলস বের করো। স্যার, আপনি বললেন যে বাচ্চাটা বাড়িতেই ছিল, কিন্তু রুমের মধ্যে তো বাচ্চাটা আদৌ নেই। মনিকা। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রিয়ার নাম্বার আছে না তোমার কাছে? হ্যাঁ স্যার। নাম্বারটা দাও। 110458750। রিং বেজে যাচ্ছে, কিন্তু কল ধরছে না। স্যার, নাইট ডিউটির ওয়াচম্যান চলে এসেছে। হ্যাঁ স্যার, বলুন। শোনো, কাল রাতে তুমি সুরজ আর রিনাকে বাইরে যেতে দেখেছো? হ্যাঁ স্যার। আর সেই সময় দুটো বাচ্চাই বাড়িতে ছিল? হ্যাঁ স্যার, বাড়িতেই ছিল। আচ্ছা, ওরা ফিরে এলো কখন? যতক্ষণ আমার ডিউটি ছিল স্যার, ওরা ততক্ষণে বাড়িতে ফেরেনি। স্যার এরা দুজন সকালে ফিরে আসেনি তো? স্যার, আমি সকাল 6টা থেকে ডিউটিতে আছি, আমি তো ওদের দুজনকে বাড়ি ফিরে আসতে দেখিনি। আচ্ছা, অন্য কাউকে কি দেখেছো সুরজের বাড়িতে ঢুকতে? আগে না স্যার। কেউ এদের বাড়ির মধ্যে ঢোকেনি, বাচ্চারাও বাড়ি থেকে বেরোয়নি। তাহলে বাচ্চারা উধাও হলো কি করে? হ্যাঁ স্যার, গতকাল রাতে প্রিয়া ম্যাডাম বাইরে বেরিয়েছিলেন। কখন বেরিয়েছিল? 11:30 নাগাদ ওই দিকে গেছিলেন। এই দিকটায়?
হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওই কোরিয়ারের লোকটা যে মনিকার সঙ্গে হাতাহাতি করেছিল সে ধরা পড়েছে। স্যার, সামনে একটা গেট রয়েছে, প্রিয়া ওখান দিয়ে বেরোনি তো? না স্যার, ওই গেটটা রাত 10টার সময় বন্ধ হয়ে যায়। স্যার, প্রিয়ার মোবাইলের লোকেশন এই জায়গাতেই দেখাচ্ছে, এই দেখুন। তার মানে প্রিয়া এখানেই কোথাও আছে। রিং বেজে যাচ্ছে। কিন্তু স্যার আওয়াজ তো আসছে না। স্যার, হতে পারে প্রিয়ার ফোন সাইলেন্ট মোডে রয়েছে। একটা কাজ করো, দেখো একটু আশেপাশে খুঁজে দেখো। এখানে তো কোনো ফোন দেখতেই পাচ্ছি না। যদি ফোনের রিংটাও শোনা যেত না, আমি 1 সেকেন্ডে তাহলে খুঁজে নিতাম। ফ্রেডি, রিং শোনা গেলে যে কেউ খুঁজে বের করতে পারে। আচ্ছা, ফোনটা ওর গাড়িতেই নেই তো? হতে পারে স্যার। এখানে যতগুলো গাড়ি আছে তাদের সবগুলোর চাবি চাই আমার। কুইক, সব গাড়ি চেক করতে হবে। গাড়ি চাবিগুলো দিন একটু প্লিজ। এই নিন। দেখো তো কোনটা কোন গাড়ির। Yes, sir. কি হলো? স্যার, সমস্ত গাড়ি দেখা হয়েছে, কোনো গাড়িতেই নেই। আচ্ছা, এই গাড়িটা কার? এই গাড়িটার চাবি নেই কেন? হ্যাঁ, কার গাড়ি এইটা? স্যার এটা চেতনের গাড়ি। তো চেতন কোথায়? চেতনকে ডাকো। মোহন বাবু, আপনার ভাইপোকে ডাকুন। আরে চাবি আনতে গেছে, এই তো এসে যাবে। এই তো এসে গেছে। দিন চাবিটা দিন। চাবি নিতে এসেছে? হ্যাঁ, আমরা কি আসামি যে যা খুশি তাই করবে আমাদের সাথে? আর আমাদের গাড়ি কেন তল্লাশি করতে চাইছে না? ম্যাডাম, আপনাদের সোসাইটি থেকে দুটো বাচ্চা গায়েব হয়েছে, তল্লাশি তো নিতেই হবে। তা আমরা কি করব? আমাদের কেন দোষ দিচ্ছ? হ্যাঁ, তা আমাদের কেন বিরক্ত করছো? হ্যাঁ, তোমাদের জন্য আমার পকোড়া পুড়ে গেল। আমি একদম চাবি দেব না, যা খুশি করে নাও। কিন্তু মা, সবাই যখন চাবি দিচ্ছে আমাদেরও তো দিতেই হবে। ওই তোকে বারণ করেছে না? মারছো কেন আমায়? আরে রিল্যাক্স রিল্যাক্স মা, রিল্যাক্স। পেছনে যান, পেছনে যান। 1 মিনিট। স্যার মারা গেছে। এরই ওড়নায়ের গলায় পেঁচিয়ে মারা হয়েছে একে। স্যার, এই সেলফোনটার এই চাবিটা। চেতন, এদিকে আয়। চেতন, এদিকে আয়। না, ওকে ছেড়ে দাও। কেন মেরেছিস প্রিয়াকে? বল, কেন মেরেছিস ওকে? স্যার স্যার, আমি মারিনি স্যার। ও কিছু করেনি, নিশ্চয়ই অন্য কারোর কাজ এটা। ও এটা করতে পারে না। এই যে দেখে নিন, 11:30টার সময় আপনারই ছেলে ফোন করে প্রিয়াকে ডেকে নিয়েছিল, তারপর তাকে মেরে তার লাশটাকে নিজের গাড়ির ডিকিতে লুকিয়েছে। হ্যাঁ, ও কখন একটা আরশোলাকেও মারেনি, আর একজন মানুষকে খুন করা তো দূরের কথা। ওকে দয়া করুন, আপনার নাম তো দয়া না? ওকে দয়া করুন, ও আপনার ছোট ভাইয়ের মতো। অপরাধী কারোর ভাই হয় না। রেডি, বিরতি নিয়ে যাও একে। চল। না স্যার, না স্যার, মাকে ছেড়ে দিন, ওকে নিয়ে যাবেন না। স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি কাল রাতে প্রিয়ার সঙ্গে দেখা করেছিলাম, কিন্তু স্যার আমি ওকে মারিনি স্যার, আমি ওকে মারিনি। কাল রাত 11:30টার সময় ওর সঙ্গে দেখা করেছিলেন, কেন গিয়েছিলেন? স্যার বলো, কেন গিয়েছিলেন? স্যার স্যার, আমি অনেক সময় ওকে ফোন করে বিরক্ত করতাম। আচ্ছা, আর স্যার কাল রাতেও আমি
ওকে ফোন করেছিলাম, আর স্যার ও স্যার রাগ করে আমার বাড়িতে চলে আসে। তারপরে? আর স্যার ও আমার ওপর এসে অনেক চেঁচায় আর আমাকে হুমকি দিতে থাকে যে আমি যদি আর কখনো ওকে ফোন করি তাহলে স্যার ও আমার মাকে এসে নালিশ করবে। যা কাজ করেছো তাতে তো এগুলো হবেই। তারপর কি হয়েছিল? স্যার আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে বাইরে নিয়ে আসি, আর স্যার ও নিজের বাড়ি চলে যায়। মিথ্যে বলছো তুমি, মিথ্যে কথা বলছো। ও ফিরে যায়নি, তুমি ওকে মেরে ফেলেছিলে গলা টিপে, তারপর লাশটাকে ফেলে দেওয়ার জন্য ডিক্কির মধ্যে রেখেছিলে। কিন্তু সকালবেলা হইচই শুরু হয় আর আমরা চলে আসি, আর তুমি ধরা পড়ে যাও, তাই তো? না স্যার, আমি ওকে ভালোবাসতাম স্যার। স্যার আমি ওকে কেন মারবো স্যার? আমি ওকে কেন মারতে যাবো স্যার, বলুন না। চেতন, এই চেতন, মায়ের ভালোবাসার থেকে বড় কিছু হতে পারে যে আমার চোখের সামনে থেকে আমার ছেলেকে তুলে নিয়ে আসবে? চেতন, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মমতাময়ী মা দাঁড়ান। এরকম হুড়মুড় করে কোথায় ঢুকে পড়ছেন? এই তুমি চুপ করো। মায়ের ভালোবাসা দেখতে পাও না যে চোখের সামনে থেকে ছেলেকে তুলে নিয়ে আসো? সরো, সরো এখান থেকে। চেতন, চেতন, কি অবস্থা হয়েছে? 2 ঘন্টার মধ্যে তোর কি অবস্থা হয়েছে? মুখটা শুকিয়ে গেছে। তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। এই চুপ কর, কোথায় ঠিক আছিস? ওরা সবাই মিলে তোকে কি অবস্থা করে দিয়েছে? আরে আমার ছেলে, ওরা কি করে বুঝবে মায়ের ভালোবাসা? যে ছেলের মুখ দেখলেই বুঝতে পারে ছেলে কেমন আছে। আমি ভালো করে জানি 2 ঘন্টা তুই কিচ্ছু খাসনি। আরে না মা, আমার একদম খিদে পাইনি। আমি আমার হাত দিয়ে খাবার বানিয়ে এনেছি আর তুই বলছিস খিদে নেই? তাড়াতাড়ি খা পাকোড়া। খুব কম ছেলেরই ভাগ্যে জোটে মায়ের হাতের খাবার। এই চুপ কর। ভাত খাবি? ভাতও নিয়ে এসেছি। ঠিক আছে, আবার যদি খিদে পায় খেয়ে নিবি। হ্যাঁ, যদি খাওয়া দাওয়া হয়ে গিয়ে থাকে তো কাজের কথা বলি। কিছু যদি জিজ্ঞাসা করে থাকে জিজ্ঞাসা করো না। খাচ্ছিল তো আমার ছেলে, আমি কি খেয়েছি? হ্যাঁ, আপনার ছেলের গাড়ির ডিকিতে লাশ পাওয়া গেছে, লাশ, বুঝতে পেরেছেন? আর লকটাকে কেউ ভাঙার চেষ্টা করেনি, তার মানে হলো যে লকটা অরিজিনাল চাবি দিয়েই খোলা হয়েছে। আর যেরকম এক্ষুনি আপনার ছেলে বলল আমাদের যে গাড়ির চাবি ওর কাছে ছাড়া আর কারোর কাছে থাকতো না। আর যদি অন্য কেউ খুলে থাকে তাহলে সে ডুপ্লিকেট বা দ্বিতীয় চাবি দিয়েই খুলেছে। আরে দ্বিতীয় চাবিটা তো আমার কাছে, বাড়িতে রেখে এসেছি। কি আপনার কাছে আছে ডুপ্লিকেট চাবি? আবার কি? ফ্রেডি, এনার সঙ্গে এনার বাড়িতে যাও আর ডুপ্লিকেট চাবিটা নিয়ে এসো। আমি স্যার? হ্যাঁ হ্যাঁ চলো, আর তার সাথে সাথে পকোড়াও খাইয়ে দেবো চাবির সঙ্গে। আরে স্যার, আমাকে কেন ফাঁসালেন বলুন তো? ভগবান জানে কি করবে আমার সাথে। আরে গুজগুজ কেন করছো? যেতে হয় চলো, নালে এখানে বসে থাকো, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ চলুন। স্যার, সুরজ আর রিনার সেলফোনের লোকেশন ওয়াসি হাইওয়ে ক্রস করার পর থেকে সুইচ অফ বলছে। আচ্ছা, থাকে আন্ধেরিতে আর বাসিতে ঘুরতে গেছে। এক্স্যাক্টলি স্যার, সূর্য আর রিনা বাচ্চাদের বাড়িতে রেখে গেছিল। মেয়ে মারা গেল আর 8 বছরের ছেলে উধাও। এরা যাচ্ছিল কোথায়? একটা কাজ করা যাক, হাইওয়েতে যতগুলো চেকপোস্ট আছে, ওয়াসি, পানভেল, লোনাভালা, এখান থেকে ফুটেজ জোগাড় করো, জানতে পারা যাবে ওরা কোথায় যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সুরজের ফোন রেকর্ডস চেক করেছি। 8টা থেকে 9টার মধ্যে একটা নাম্বার থেকে বারবার ওর ফোন আসছিল। কার নাম্বার ওটা? স্যার, তরুণ নামের কোনো একটা লোকের। তরুণ? চলো একবার তরুণকে মিট করে নি। আগে তরুণ? হ্যাঁ বলুন, কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। ও আচ্ছা, সিআইডি। হ্যাঁ, ভেতরে আসুন, ভেতরে আসুন, আসুন আসুন, বসুন না স্যার। সুরজ আর রিনা কোথায়? স্যার ওরা ওদের ঘরেই আছে স্যার। নেই ওখানে, সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি কোথায় ওরা দুজন। কি স্যার, কাল আমার এখানে একটা ছোট্ট পার্টি ছিল, ওই গেট টুগেদারের মতো। স্যার ওরা দুজন মিলে ওখানে এসেছিল। সুরজের কল রেকর্ড থেকে বোঝা যাচ্ছে যে কালকে রাতে আপনি বেশ কয়েকবার ওকে কল করেছিলেন। হ্যাঁ স্যার, আসলে ওরা আসতে রাজি হচ্ছিল না, এই জন্য আমি বারবার ফোন করে ওদের কনভিন্স করছিলাম। আচ্ছা, একটা কথা বলুন যে ওরা দুজন রাত্রির এখান থেকে বেরিয়েছিল কটায়? এই ধরুন 1:30 হবে। কিন্তু তরুণ দেখুন, ওরা দুজন এখনো বাড়িতে পৌঁছয়নি। কি? তরুণ, কাল রাতে আপনার পার্টিতে যতগুলো গেস্ট এসেছিল তাদের লিস্ট চাই আমাদের। আর সুরজের ব্যাপারে কোনো কিছু জানতে পারলে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন। এটা তো নিশ্চিত যে সোনুকে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু সেই কিডন্যাপার
আহা, এখানে পৌঁছলো কি করে? আর এখান থেকে বাচ্চাদের নিয়ে গেলই বা কিভাবে? স্যার এই বাড়ির ছবি প্রিয়ার কাছে। তার মানে রাতে যখন প্রিয়া বাড়ি থেকে বাইরে বেরিয়েছে তখন দরজা লক করে গিয়েছিল। আর স্যার এই বাড়িতে জবরদস্তি ঢোকার কোনো চিহ্ন, কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর মেন ডোরের লকটা এতটাই উঁচুতে যে 8 বছরের কোনো বাচ্চার পক্ষে খোলা অসম্ভব। আর স্যার রেন পাইপে চড়েও এই বাড়িতে ঢোকা খুব একটা পসিবল মনে হচ্ছে না। 1 মিনিট, পসিবল হতে পারে। এই দেখো, যখন থেকে এই মইটাকে দেখেছি আমার মাথার মধ্যে চক্কর কাটছে। এত বড় একটা বাড়িতে এই ধরনের মই কেন রাখা আছে? Seven, 11, 20, 23, 27, 35, 38, 32, 56, 59, 77. স্যার এরপর আরো আছে। 70, 71, 72, 73. এই এতগুলো খুনি? স্যার এটা কিভাবে হতে পারে? পানভেল চেকপোস্ট ক্রস করেছে ওরা, কিন্তু যাচ্ছে কোথায়? অদ্ভুত মা বাবা স্যার, নিজেদের বাচ্চাদের কোনো চিন্তাই নেই। পানভেলের পরের চেকপোস্ট হলো লোনাভালা। সুশান্তকে ফোন করো আর লোনাভালার ফুটেজ চাও। ইয়েস স্যার। আসুন। কি হলো? চাবি নিশ্চয়ই পাননি। পাওয়া যায়নি। আমি জানতাম। আমার ছেলেকে ছেড়ে দাও, ও কিচ্ছু করেনি, আমার ছেলেকে ছেড়ে দাও। আচ্ছা আপনি এটা বলুন যে আপনার কভারে যে ডুপ্লিকেট চাবি আছে সেটার ব্যাপারে আর কে কে জানতো? শুধু আমি, আমার স্বামী আর আমার ছেলে। আপনি আমার খুব ভালো করে ভেবেচিন্তে বলুন, গত 1 সপ্তাহে আপনার বাড়িতে কে কে এসেছিল? হ্যাঁ আমি বলছি। 1 মিনিট, আমি লিখে নিচ্ছি, আপনি বলুন। আমার ভাই, ওর বউ, আমার স্বামীর বন্ধু আর আমার দেওর। ওর বন্ধুও এসেছিল আর আর আমার বোন। ব্যাস এরাই এসেছিল। ব্যাস, আর কেউ না? আগে না। আমার বন্ধু রাকেশ, ললিতা, যোগীও এসেছিল। হ্যাঁ, ওরা কবে এসেছিল? রবিবারে, তুমি যখন বাড়ি ছিলে না। আমি তোকে বারণ করেছি না যে কাউকে বাড়িতে ঢুকতে দিবি না? কেন এনেছিস তুই? ওই আমাদের কিছু প্ল্যান ছিল। কি প্ল্যান ছিল? দেখো, তুমি যদি সত্যি না বলো তাহলে কিন্তু খুনি ধরা পড়বে না, আর আমরা কিন্তু তোমাকেই হ্যারাস করব। আমাদের ড্রিঙ্ক করার প্ল্যান ছিল। হে ভগবান, আমি ছিলাম না আর তোরা ড্রিঙ্ক করতে লেগে গেছিস। হে ভগবান, কি বলবো আমি তোদের? হে ভগবান, তোকে আমি এই শিক্ষা দিয়েছি। হ্যাঁ, বলেছিলাম বন্ধুদের সাথে মিশবি না, তবে ওদের একটা আসতে কথা দিবি সত্যি, না। এই কাজটা করা কিন্তু কারো একার পক্ষে সম্ভব নয়। বাচ্চাটাকে নিয়ে যাওয়া, প্রিয়াকে খুন করা আর মইটার ব্যবহার করা। হ্যাঁ ডক্টর সালুকে, কি জানতে পারলেন মইটা থেকে? আরে ভাই, এই মই থেকে তো অনেক কথা জানা গেছে। তা আমাদেরও বলুন যে আপনি কি খুঁজে পেলেন। এই মইটা থেকে আমরা 80 জনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। আঙুলের চিহ্ন হয়তো 80 জনের পাওয়া গেছে, কিন্তু এই মইয়ের ওপর চড়ে কিন্তু শুধুমাত্র 2 জন। ডক্টর সালুকে, এই কথাটা মইটা এখানে আনবার আগে থেকেই আমাদের জানা ছিল। আরে দয়া, তোমার থেকে এটা আশা করিনি। আরে ভাই, আগে আমার পুরো কথা শুনে নাও, বুঝে নাও, তারপর কোনো কমেন্ট করবে, ওকে? ইটস ওকে। তুমি শুধু এইটুকু জানো না যে এই মই দিয়ে মাত্র 2 জন গেছে।
কিন্তু এটা তো জানো না যে ওই দুজন লোক মই দিয়ে নামেনি। আমি বলছি, দেখো, যখন দুজন লোক মই দিয়ে উঠবে তখন এইভাবে মইটাকে ধরে ওপরে যাবে। দুজন আলাদা আলাদা লোকের আঙুলের ছাপ ওই মইতে একটা ফ্রিকোয়েন্ট ইন্টারভ্যালে পাবে, যেমন আমরা এই মইতে পেয়েছি। কিন্তু ওই লোক দুটো যখন নামবে তখনও তো মইটাকে এইভাবে ধরে আস্তে আস্তে নামবে না, তাহলে নাববারও একটা চিহ্ন পাওয়া যাবে। ওই নাবার চিহ্নটা আমরা কিন্তু পাইনি। সেই কারণে আমি বলছি যে এই মই দিয়ে দুজন লোক উঠেছে তো বটে, কিন্তু নামেনি। আরো একটা ব্যাপার, এই মইটা বানানোর জন্য 5টা আলাদা ধরনের কাঠের ব্যবহার হয়েছে। আমার তো মনে হয় যে যেখান থেকে যা কাঠ পেয়েছে কেটে কুটে বানিয়ে ফেলেছে। তার মানে হচ্ছে যে এই মইটা যে বানিয়েছে সে অদক্ষ। ক্যারিশমাটা এই যে এই মইটা খুব দক্ষতার সঙ্গে বানানো হয়েছে। এই মইটা দেখে মনেই হচ্ছে না যে একটা অদক্ষ লোক এটা বানিয়েছে। আর হ্যাঁ, এই মইতে যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে না, একদম নতুন স্ক্রু। আমার তো মনে হয় মইটা রিসেন্টলি, মানে 2-4 দিনের মধ্যেই তৈরি করা হয়েছে। আর একটা কথা, এই মইটার হাইটটার ব্যাপারে একটা কথা আমার কানে গেছে, আমি বলছি। এই মইটার লম্বা একটা বিশেষ ধরনের, 11 ফুট 7 ইঞ্চি। এক্স্যাক্টলি 11 ফুট 7 ইঞ্চি। ভাই, যখন কেউ মই বানাবে তখন কেউ 8 ফুটের বানাবে, 10 ফুটের বানাবে, 12 ফুটের বানাবে, কিন্তু 11 ফুট 7 ইঞ্চির মাপের কেন? এই মইটা তো দেখছি জানলার মাপে বানানো। স্যার, তার মানে এটাকে বিশেষভাবে সোনুর ঘরের জন্যই বানানো হয়েছে? কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, এই মইটা সোনুর রুমে পৌঁছলো কি করে? তুমি এই ছবিগুলো খুব ভালো করে দেখো, হয়তো কিছু মনে পড়বে। হ্যাঁ স্যার, এই দুজন গতকাল এই ধাবাতে এসেছিল, আর এদেরকে দেখে আমরা একটু অবাকই হয়েছিলাম যে এত বড় লোক আমাদের মতো একটা সাধারণ ধাবাতে কেন এলো। কিন্তু যাওয়ার সময় 100 টাকা বকশিস দিয়ে যায় স্যার। আচ্ছা, যখন এরা বসে কথাবার্তা বলছিল তুমি কিছু শুনেছিলে? কথাবার্তা? আরে স্যার, আমরা তো তখন জানতে পারলাম যে ওরা বোবা নয়, যখন ওদের সাথে দেখা করতে একটা লোক এলো। কি কথা বলছিল ওরা? জানি না স্যার, ওরা খুব আস্তে আস্তে কথা বলছিল। তারপর? তারপর আবার কি স্যার, ওই লোকটা নিজের সাথে করে আনা কালো ব্যাগটা এদেরকে দিল, ওদের সাথে হাত মেলালো আর চলে গেল। ধন্যবাদ স্যার। স্যার, সুরাজ আর ওর স্ত্রী রিনা এখানে এই চেকপোস্টের কাছে একটা ধাবাতে একজনের সঙ্গে দেখা করেছিল। এই মইটা কেউ বাইরে থেকে নিয়ে এসেছে, আর তারপরেই সোনু উধাও হয়ে গেছে। কে নিয়ে এসেছিল মইটা ভেতরে? হ্যাঁ না স্যার, এই মইটা আমার ডিউটির সময় আসেনি, ওর ডিউটির সময় এসে থাকবে। তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? উল্টো পাল্টা কথা বলিস না স্যার। এই সিঁড়িটা রাতে এখানে কে আনবে? আমার ডিউটির সময় ওই সিঁড়ি আনেনি কেউ। তোমরা দুজনেই একটু ভেবেচিন্তে উত্তর দেবে। এই সোসাইটিতে যা কিছুই ঘটুক তার জন্য তোমরাও দায়ী। আমি কিছু জানি না, আমি দেখিনি, এসব বলে বাঁচতে পারবে না তোমরা। এত বড় একটা ঘটনা হয়ে গেল আর তোমরা কিছুই জানো না? না না স্যার, আমরা তো গত 7 বছর ধরে এখানে কাজ করছি, কখনো এরকম গাফিলতি হয়নি। এই সিঁড়ি না কেউ দিনের বেলা এনেছে আর না তো রাতে এসেছে। এই সিঁড়ি হয় কোনো গাড়িতে করে এসেছে, না হলে কোনো টেম্পোতে। স্যার, সোসাইটিতে কেউ যদি সামান্য ফার্নিচারও ভেতরে নিয়ে আসে আমরা সেটারও এন্ট্রি করে রাখি। এই সিঁড়িটা বাইরে থেকে ভেতরে আসেনি। যদি এটা বাইরে থেকে না আনা হয় তাহলে এটা সোসাইটির মধ্যেই তৈরি হয়েছিল। সোসাইটির মধ্যে কোথাও কার্পেন্ট্রির কাজ চলছে নাকি? হ্যাঁ স্যার, ওইদিকে জগনবাবুর বাড়িতে। জগনবাবু? আরে আরে, এটা কি করছেন? এই মইটাকে এখানে রাখলেন কেন ভাই? হ্যাঁ, ঠিক এইরকম 20টা মই চাই আমাদের। তাহলে আপনারা এখানে কেন এসেছেন? কোনো ফার্নিচারের দোকানে যান না? দেখুন, এই মইটা আপনিই বানিয়েছেন, আমাদের হুবহু এরকমই একটা মই লাগবে। আপনি এই ব্যাপারটা ভালো বোঝেন, আর এরকম একটা মই বানানোর জন্য আপনি যত টাকা চান সব দেবো। আপনারা টাকার কথা বলছেন, কিন্তু আমি এই মইটা বানাইনি। আর যদি এই মইটার কথা বলেন তাহলে আমার এর মধ্যে এমন কিছু বিশেষত্ব লাগছে না যে অন্য কারিগর বানাতেই পারবে না। দেখুন জগনবাবু, এটা এক একজনের হাত যশের ব্যাপার। এখন যে কাজটা আপনার হাতে খুব সহজ সেটা হয়তো আমার হাতে হবেই না। হ্যাঁ, আর যেটা আমার হাত করতে পারে সেটা তো আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি আমাকে এই কথা কেন বলছেন? আমাদের আসলে 3 মাসে এইরকমই মই দরকার, প্রায় 20টা। তো ভাবলাম কন্ট্রাক্ট দিয়ে দিই। ঠিক আছে, ছেড়ে দিন। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আমি এটা বলতে পারবো এটা কার হাতের কাজ। আচ্ছা, কিন্তু স্যার
এটা তো বলুন, একটা মইয়ের জন্য কত দেবেন? তুমি বলো সেটা। ব্যাপারটা হলো, ও খুব ব্যস্ত মিস্ত্রি, অন্তত পক্ষে একটা মইয়ের 2000 টাকা নেবে, আর কাঠটা কিন্তু আপনার। হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট বলছি। এই যে নিন ওর ঠিকানা, সন্ধ্যেবেলা দেখা করে নেবেন, অ্যাডভান্সও দিয়ে দেবেন। আমি বানিয়েছি এই মইটা একটা লোকের জন্য, তাও একটা রাতে 2 ঘন্টার মধ্যে। যখন সেটার কিছু কাঠ চুরি করে, সেট যেন জানতে না পারে। আজ সন্ধ্যায় একা দেখা করুন আর অ্যাডভান্স দিয়ে দিন কাজ শুরু করার জন্য। অ্যাডভান্স চাই না? হ্যাঁ হলে। স্যার বল, কার জন্য বানিয়েছিল এই মই? স্যার আমি ওকে আগে কখনো দেখিনি, ও আমাকে খুব ভালো দাম দিয়েছিল, এই জন্য জগনবাবু যখন বাড়িতে ছিলেন না, আমি ওর জন্য মইটা বানিয়ে দিই। নাম কি ওই লোকটা? স্যার জানি না স্যার। চুরি করে ওর জন্য মই বানালি, এবার চল, এবার আমাদের জন্য ওর স্কেচ বানাবি। চল স্যার। স্যার, লোনাভালা চেকপোস্টের ফুটেজ পেয়ে গেছি স্যার। খুব ভালো হয়েছে, এবার চালাও। অদ্ভুত ব্যাপার, একজন ইনকাম ট্যাক্স অফিসার যার মেয়ের খুন হয়েছে আর ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, আর এই মিয়া বিবি জানি না কোথায় কোথায় ঘুরছে। আমার তো মনে হচ্ছে ওর গাড়ি লোনাভালাতে কোনোভাবেই পৌঁছয়নি। স্যার, তার মানে হচ্ছে যে এখনো ওরা ওই দুটো জায়গার মাঝখানেই রয়েছে। ফ্রেডি, সুশান্তকে ফোন করো। লোনাভালা আর পানভেলের মধ্যে যে সমস্ত হোটেল আর ধাবা আছে, সমস্ত জায়গায় যেন জিজ্ঞাসাবাদ করে। কেউ তো নিশ্চয়ই গাড়িটা দেখেছে। ইয়েস স্যার। শ্রেয়া, তুমি আরেকবার চেক করো তো, ওয়াসি চেকপোস্ট আরেকবার চেক করো। Yes, sir. এই তো গাড়িটা 2:40-এ ওয়াসি থেকে বেরিয়েছিল। পানভেলের এই তো এসেছে। পজ। 3:10-এ পানভেলে পৌঁছেছিল, কিন্তু লোনাভালাতে নয়। 1 মিনিট, এদের গাড়ির পিছনে যে গাড়িটা দেখা যাচ্ছে, এই গাড়িটা তো আমি ওয়াসিতেও দেখেছি। ওয়াসির ফুটেজটা দেখাও। এই দেখো, এই গাড়িটা ওয়াসিতে ওদের ফলো করেছে, পানভেলেও ঠিক ওদের পিছনে ছিল। আর লোনাভালা ফুটেজ চেক করো, এই গাড়িটা ওখান থেকে গিয়েছিল কিনা। না, এই গাড়িটাও লোনাভালা দিয়ে পাস করেনি। স্যার, এটা কোনো কাকতালীয় ব্যাপারও তো হতে পারে। আমার তো তা মনে হচ্ছে না। এই গাড়িটা ওদের গাড়ির পিছনে ওয়াসিতেও ছিল, পানভেলেও ছিল। লোনাভালা দিয়ে ওদের গাড়িটাও যায়নি, আর ওই গাড়িটাও। তার মানে এখানে একটাই দাঁড়ায়, দুজন ড্রাইভারই একে অপরকে চেনে, সে বন্ধুত্বের কারণেই হোক বা শত্রুতার কারণে। তার মানে কেউ এই গাড়িটাকে ফলো করছে। কারেক্ট। আচ্ছা দেখো তো, এই ড্রাইভারটাকে একবার দেখতে পাওয়া যায় কিনা। এবার জুম করো তো। এটা তো সেই লোকটাই যা স্কেচটা বানানো হয়েছিল।
কারেক্ট। চলো, গাড়ির নাম্বার তো আছে আমাদের কাছে। আরটিও থেকে খোঁজ নাও এই গাড়িটা কার নামে রেজিস্টার, আর এর মালিকই বা কে। বাবু, একটু তোমার বাবাকে ডাকো তো। বাবা তো নেই, মা আছে। ঠিক আছে, মাকেই ডাকো। কিন্তু আপনারা কারা? বাবু, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কি সিআইডি? কি হয়েছে ওর বাবার? বাবু, তুমি একটু ভেতরে যাও। যাবো। স্যার, বনি আবার কি করেছে? খুন আর কিডন্যাপিং। কি? এসব আপনারা কি বলছেন স্যার? বনি তো দুদিন আগে কিছু বিজনেস ট্যুরের জন্য বাইরে গেছে। একদমই না, উনি একেবারেই বাইরে যাননি। ছবিটাকে ভালো করে দেখুন, এই ছবিতে উনি কাউকে ফলো করছেন। এই গাড়িটা আপনাদেরই তো? হ্যাঁ, এই গাড়িটা আমাদের, কিন্তু এখানে যে বসে আছে সে বনি নয়। কি? ছবির এই লোকটা বনি নয়? হ্যাঁ স্যার। বিট্টু, বাবার ছবিটা নিয়ে এসো। আচ্ছা, একবার এই বনির ফোন নাম্বারটা দিন। হ্যাঁ স্যার, 37568853। স্যার, কাল রাত থেকে আমিও বনিকে ফোন করছি, কিন্তু ফোনটা বন্ধ বলছিল। হ্যাঁ স্যার, ফোন বন্ধ। মা, বাবার ছবি। স্যার, এইটা বনির ছবি। যদি এ বনি হয়ে থাকে তাহলে এই গাড়িতে কে বসে আছে? দুজনের চোখ তো একই রকম লাগছে। ফ্রেডি, একটা কাজ করো, হয় বনির ছবিটায় ভালো করে দাড়ি আঁকো, না হলে এর দাড়িটা ক্লিন করে দাও। দাড়ি সরাতে তো অনেক সময় লেগে যাবে স্যার, শেভ করে দিই বরং, জল ছাড়াই। হ্যাঁ, এ তো একই লোক। আরে স্যার, সাহস তো দেখুন এর একবার। চেতনের গাড়িতে প্রিয়ার লাশ রেখে দিল, তার উপর গোফদারি রেখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ওদের একবার ডেকে আনো তো। আচ্ছা, এই দুজন লোককে কি আপনারা চেনেন? স্যার, এই দাড়িওয়ালা লোকটাই আমার কাছে মই বানাতে এসেছিল। কিন্তু এই দাড়ি ছাড়া লোকটাকে আমি চিনি না। চেতন, তুমি কি চেনো? দেখুন স্যার, আমি দুজনের মধ্যে কাউকেই চিনি না। কবিতা দেবী, আপনি? কবিতা দেবী, আপনি চুপ করে থাকবেন না। আপনার ছেলের উপরে প্রিয়ার খুনের অভিযোগ রয়েছে, আর আপনার সাক্ষ্য হয়তো ওর জীবনটা বাঁচিয়ে দেবে। এই দুটো ছবি বনির। বনি? মাই বনিকে? তোর কাকার বন্ধু। অনেকবার বারণ করেছি তোর বাবাকে যে এদের বাড়িতে নিয়ে এসো না, ওরা ভালো নয়, একদিন না একদিন আমাদের বিপদে ফেলবে। ওইটাই তো হলো, আমাদের বিপদে ফেলে দিল। আমার কথা তো কেউ শুনবেই না। আচ্ছা, ঠিক আছে, রেডি। এখন আমরা কি করব বলো? কি করব? কোথায় যাব? স্যার, একটা ব্যাপার তো ক্লিয়ার, যে এই সব কিছুর পিছনে বনিই রয়েছে। বনি তো আছে সচিন, কিন্তু আরো একজন আছে। হ্যালো? কি? সুরজ পালিয়ে গেছে? কিভাবে? তুমি বাচ্চা রিনার খেয়াল রাখো, আমি আসছি। ঠিক আছে, মাছ জালে ফেসে গেছে স্যার, এক্ষুনি বেরোচ্ছে।
স্যার এই চাচা ঠিক জায়গায় যাচ্ছে তো? ওর কাছে অন্য কোনো উপায়ই নেই। আরে 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 সুরজ বাবু, রিনা ম্যাডাম, আরে আপনারা দুজন তো এখানে দিব্যি নিরাপদ আছেন। তাহলে কি ক্ষতি করেছি আমরা আপনাদের? আপনারা কেন আমাদের বেঁধে রেখেছেন? কি চাও তুমি? আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি। যারা কষ্ট দিয়ে থাকে তাদের কষ্ট পাওয়াই উচিত। নিজেদের মুখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকো, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝলে? বনি, মোহনবাবু, মোহনবাবু আপনি এখানে? হ্যাঁ ভাই, এরা যখন এখানেই বন্দী হয়ে আছে তো আমাকে ফোন করে কেন বললে যে সুরজ পালিয়ে গেছে? আরে আমি কেন ফোন করতে যাব আপনাকে? যদি তুই ফোন না করে থাকিস তো কে ফোন করেছিল? ফোন আমরা করেছিলাম, আমরা ফোন করেছিলাম কাকা। চলো পালাই। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, এখান থেকে সোজা শ্বশুর বাড়ি যাবি তোরা। আমার ছেলে সোনু কোথায়? ছেড়ে দাও দয়া। সাব্বাস সাব্বাস রাকার, সাব্বাস। গায়ে হাত দিয়েছো, এবার বলো কে ভয় কাঁপছে? স্যার, স্যার আমার ছেলেকে বাঁচান স্যার। স্যার ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। ভাবছো কি দয়া? আমাদের ছেড়ে দাও আর যেতে দাও, নাহলে বাচ্চাকে ফেলে দেবো। আরে মেয়েকে তো আগেই হারিয়েছে, এবার ছেলেটাও মরবে। প্লিজ স্যার ওনাকে ছেড়ে দিন, আমার ছেলেটাকে বাঁচান স্যার। রেডি? এদের দুজনকে হাত করি পরাও। আরে স্যার, স্যার স্যার এরকম করবেন না প্লিজ স্যার। স্যার স্যার আমার ছেলেটা, স্যার ছেড়ে দিন, আমি হাত জোর করছি, ছেড়ে দিন এদের স্যার। হ্যাঁ স্যার, এই দুজনকে ছেড়ে দিন। এই দুজনকে তো আমরা পরেও ধরতে পারবো, কিন্তু এখন বাচ্চাদের উদ্ধার করাটাই জরুরি। হাতে আসা অপরাধীদের ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। ফ্রেডি, শুনলে না আমি কি বললাম? হাত করি পরাও এদের। বসকে ছেড়ে দে দয়া, না হলে বাচ্চা। দেখ আমার হাত স্লিপ করছে কিন্তু। স্যার প্লিজ আমার ছেলেটাকে বাঁচান। কিচ্ছু হবে না ওর, কিচ্ছু হবে না। স্যার এই মুহূর্তে বাচ্চাটাকে বাঁচিয়ে নেওয়া যাক, ওদের দুজনকে পরে দেখা যাবে। ময়ূর, হাত করি পরাও এদের। এটা আমার এলাকা, আর আমার কথা মতোই সব চলে। বাবু ঠিক আছো তুমি?
ধরুন রেখে চলো 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 তাড়াতাড়ি চলো। কি বলছিলিস জানো তুই? হ্যাঁ, এখানে তোর রাজত্ব? হ্যাঁ হ্যাঁ, আমি ওর উপর প্রতিশোধ দিতে চেয়েছিলাম। আজ থেকে 5 বছর আগে এর জন্য আমার জেলে যেতে হয়েছিল। আমার জীবনের সমস্ত দুরমুড়ি কারবার ধরা পড়ে যায়। মনে পড়ে সুরজ? আমার নাম মোহন। মোহন মোহন? হ্যাঁ স্যার, মনে পড়েছে। কিন্তু ও সব টাকাটাই কালো টাকা ছিল, বেআইনি। আমি একজন ইনকাম ট্যাক্স অফিসার। আমার ডিউটি এটাই যে এই ধরনের কালো টাকাকে সরকারি কোষাগারে জমা করি। আর এই কালো টাকা যাদের কাছে আছে তাদের জেলে। যদি আমি এরকম করে থাকি তাহলে ভুল কি করেছি? আর এসবের প্রতিশোধ তুমি প্রিয়াকে খুন করে আর সোনুকে কিডন্যাপ করে নিতে চেয়েছো। আমি একেবারে ওকে শেষ করতে চেয়েছিলাম। আমি ওর ছেলে সোনুকে অপহরণ করি, তারপর ওর কাছ থেকে মুক্তিপণ চাই। আর তারপর রেস্টুরেন্টের বাইরে আমার এক বিজনেসম্যান বন্ধুকে বলে ওকে একটা কালো ব্যাগ ধরিয়ে ওর ছবি তুলে রাখি। কিন্তু তুমি আমার নিরীহ মেয়েটাকে মারলে কেন? ও কি ক্ষতি করেছিল তোমার? ও আমায় সোনুকে নিয়ে যাওয়ার সময় দেখে ফেলেছিল। আর ও যদি বেঁচে থাকতো তাহলে আমার জন্য বিপদ হতে পারতো। তোর ব্রেনের মধ্যে নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে এটা যে আমরা তোর খোঁজ কি করে পেলাম। হ্যাঁ, যখন আমরা এটা জানতে পারলাম যে এই লোকটা, এই বনি তোরই বন্ধু, তখন আমরা তোদের কুষ্টি ঠিকুচি বের করলাম। আর ফোন রেকর্ড থেকে এটাও পরিষ্কার হলো যে তোরা দুজন খুব প্রিয় বন্ধু। আর তোর এই আঙুলে যে আঘাতটা লেগেছে, যেখানে ব্যান্ডেজ বেঁধে রেখেছিস, এই চোটটা তুই তখনই পেয়েছিস যখন তুই এই কাঠের মইটা দিয়ে সোনুর রুমে ঢুকেছিলিস, তাই না? তোর এই ব্যান্ডেজটাই আমাদের সন্দেহটাকে বিশ্বাসে পাল্টে দিল। এ একটা নিষ্পাপ মেয়েকে খুন করেছে, একটা বাচ্চার সঙ্গে একটা সরকারি অফিসার আর তার ওয়াইফকে কিডন্যাপ করেছে। আর তুই এই সব ব্যাপারে একে সাহায্য করেছিস। তোদের দুজনেরই শাস্তি হবে, যাবজ্জীবন আর না হলে ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.